এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আদিবাসী ইস্যু সম্পর্কে আমরা আসলে অনেকেই কম বেশি জানি, আর এই দাবিটা খুব বেশি আগে থেকে আমাদের দেশে উচ্চারিত হয়নি। আমাদের যতগুলি আইন আছে প্রচলিত পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য বিষয়ে, আইনগুলির খুব বেশিরভাগ ক্ষেত্রেই উপজাতি করে বলা হয়েছে, পার্বত্য চুক্তিতে উপজাতি বলা হয়েছে। তখনও কেউ এই দাবিটি করেনি, তাদেরকে আদিবাসী বলতে হবে। কিন্তু হঠাৎ করে 2007 সাল থেকে এই দাবিটা বেশি সোচ্চার হয়। এর কারণ কি? কারণ 2007 সালে জাতিসংঘ আদিবাসী বিষয়ে একটি ঘোষণাপত্র উপস্থাপন করে, যে ঘোষণাপত্রে এমন কিছু অধিকার আদিবাসীদেরকে দেওয়া হয় যা আসলে যে কোনো রাষ্ট্রের জন্য তার স্থিতিশীলতা এবং তার সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য একটা হুমকি। এটা তা জেনে হোক না জেনে হোক তারা সেটা করেছেন। একই কারণে বিভিন্ন দেশ এটা থেকে এই সনদকে তারা স্বাক্ষর করেনি বা স্বীকার করেনি, বেশিরভাগ দেশে স্বীকার করেনি। এর অধিকারগুলি কেমন দেওয়া হয়েছে? যে কোনো অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীকে আমরা স্বীকৃতি দিব, সেই অঞ্চলের ভূমি, খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং সামরিক উপস্থিতি যা কিছু আছে বলতে গেলে সবকিছুই তাদের ইচ্ছা দিতে হবে। রাষ্ট্রের আসলে সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো রাষ্ট্রের যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে কোনো একটা অঞ্চলে, তখন সেটা সে রাষ্ট্রের জন্য হুমকি অবশ্যই থাকে। আর আমাদের পার্বত্য চট্টগ্রাম যেহেতু বিশেষত 1947 সাল থেকেই নানা রকমের হুমকির মধ্যে দিয়ে আসছে, বিভিন্ন রকমের সশস্ত্র গোষ্ঠী সেখানে সক্রিয় ছিল। শুধু আমাদের এখানে না, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের মিয়ানমার এবং ভারতের যে 7 সিস্টার্স আছে সেখানেও একই ধরনের অস্থিতিশীলতা আছে। এখন এই মুহূর্তে যদি তাদেরকে আমরা সেই ধরনের স্বীকৃতি দেই, যা আসলে কোনো আইনে আসে না, কোনো ইতিহাসে আসে না, তারপরেও যদি আমরা স্বীকৃতি দেই, তাহলে এই সমস্যা শুধু আমাদের এখানে হবে না, সমস্যাটা তৈরি হবে মায়ানমারেও। কারণ তাদের উপর চাপ পড়বে যে এখানে যদি চাকমাকে আমরা আদিবাসী বলি, সেখানে কেন বলা হবে না, ভারতে কেন বলা হবে না। আমরা স্বীকৃতি দিলাম তাদের জন্য, কিন্তু এই প্রভাব পড়বে মায়ানমারেও এবং ভারতেও। তারা কিন্তু এটাকে সহজভাবে নিবে না। দ্বিতীয় কথা হলো, এখানে আরো একটা শর্ত সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমানা দ্বারা যদি কোনো জনগোষ্ঠী বিভক্ত হয়ে থাকে, তাহলে তাদেরকে অবাধ যাতায়াতের সুযোগ দিতে হবে। এখন আমাদের এখানে যে অস্থিতিশীলতা সন্ত্রাসী যেসব গোষ্ঠী সক্রিয় আছে, তারা যদি এই অধিকার পায়, তাহলে সে মিয়ানমার যাওয়ার সুযোগ পাবে, ভারতে যাওয়ার সুযোগ পাবে। যে বৈধতাটা তারা পাবে, সেটা তখন কি ভারত মেনে নিবে, কিংবা মায়ানমার কি সেটাকে সহজভাবে নিবে? তাহলে আমরা কি ইচ্ছা করে কি তাদের সাথে ক্ল্যাশে যাব? প্রথম কথা হলো, তারা আসলে আদিবাসী হওয়ার জন্য ইতিহাস বা অন্য কোনো সংঘাতে তারা স্বীকৃত না। তারপরেও তারা আমরা কেন এই সুযোগটা তাকে দিয়ে আমরা নিজেরা কেন ক্ল্যাশের মধ্যে পড়ব? আরো একটা বিষয় হচ্ছে, আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। এর চাইতে বড় পরিচয় বাংলাদেশের কোন নাগরিকের প্রয়োজন হওয়ার কথা না। বাংলাদেশি হওয়ার চাইতে গর্বের পরিচয় বাংলাদেশের কোন নাগরিকের হওয়ার কথা। তাহলে আমরা কেন এমন একটা বিকশিত, এমন একটা অস্থিতিশীলতার সম্পর্ক যার সাথে আসে, সেই পরিচয় কেন আমরা যাব? তো এখন এই সমস্যা সমাধানের পথটি অনেকে তো বলতেছেন তারা আদিবাসী চান, কিন্তু আদিবাসী না হয়েও যেন তারা আমাদের সাথে একই অধিকার, একই সম্মান, একই মর্যাদা নিয়ে আমরা যেন বসবাস করতে পারি পরস্পরের সাথে, সেই সমাধানের পথটা কি? এই সমাধানের পথ হলো আমাদের জাতীয় রাজনীতিবিদ, জাতীয় বুদ্ধিজীবী এবং সর্বস্তরের জনগণের কাছে এটা আছে। আমাদেরকে এই ইস্যুটার ব্যাপারে সচেতন হতে হবে। এই আদিবাসী ইস্যু বললে বা স্বীকৃতি দিলে কি হবে না হবে, এই ব্যাপারে সকলকেই সচেতন হতে হবে। এবং এটা যেসব গোষ্ঠী দাবি করছে তাদের সাথে আমাদের মত বিনিময়টাকে বাড়াইতে হবে, যে ভাই তুমি তোমার দরকার অধিকার, তোমার এই শুধু আদিবাসী শব্দ দিয়ে তোমার লাভ কি? তোমার দরকার নাগরিক মর্যাদা, তোমার দরকার সম্মান। অর্থাৎ এই ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে এবং জাতীয় একটা ঐক্যমত তৈরি করতে হবে। দ্বিতীয়ত, নিরাপত্তার সাথে এইসব মানে আদিবাসী স্বীকৃতির জন্য কিছু কিছু বাইরের দাতা সংস্থা আছে যারা অর্থায়ন করে, পৃষ্ঠপোষকতা করে। আমাদেরকে জাতীয় নিরাপত্তার সাথে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সংবিধানে আদিবাসী পরিচয়ের বাইরে, বাংলাদেশি পরিচয়ের বাইরে অন্য কোনো পরিচয় রাখা প্রয়োজন নেই। আমাদের সংবিধান 23-এর অনুচ্ছেদে সবার নাগরিক অধিকার, ওই সংস্কৃতি, বিকাশ বা সবকিছুর কথা বলা আছে। কিন্তু 2011 সালের সংশোধনীতে 23-এর ক অনুচ্ছেদে একটা নতুন উপধারা যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এইসব শব্দ বলা হয়েছে। কোনো প্রয়োজন নাই বাংলাদেশি, এরপর আর কোনো প্রয়োজন নাই। 23-এর মধ্যেই সকল জনগোষ্ঠীর সংস্কৃতি, বিকাশ, উন্নয়ন সবকিছুর কথা বলা আছে। এই 23-এর ক অনুচ্ছেদে কোনো প্রয়োজন নাই সংসদে, এটা বিলুপ্ত করে দিলেই যথেষ্ট। আমি তাদেরকে উপজাতি বলা দরকার নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা দরকার নাই, অনলি পরিচয় বাংলাদেশ সমাধান। আমি মনে করি এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে, তাহলেই এই সমস্যার সমাধান সম্ভব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।